প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের আজকের পাঠ আনন্দ পাঠের গল্প বিচার নেই, আর এই গল্পটি লিখেছেন আমিরুল ইসলাম। শুরুতেই আমরা দেখব বিচার নেই গল্পের শব্দার্থ ও টিকা। তো আমরা জানি শব্দার্থ ও টিকার মধ্যে পার্থক্য রয়েছে। যেই শব্দগুলোর অর্থ অন্য একটি শব্দ দিয়ে বোঝানো সম্ভব হয় সেগুলোকে বলা হচ্ছে শব্দার্থ। আর যেই শব্দের অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য অনেক অনেকগুলো বাক্যের প্রয়োজন হয়, ব্যাখ্যা আকারে লেখার প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে টিকা। অর্থাৎ টিকা মানে হচ্ছে ব্যাখ্যা। তো প্রথমে আছে হচ্ছে ক্ষীণ শব্দ। ক্ষীণ ক্ষীণ মানে হচ্ছে সরু, চিকন, অস্পষ্ট। সেটা কণ্ঠের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো আওয়াজের ক্ষেত্রে হতে পারে, যে আওয়াজটা হচ্ছে চিকন হয় বা অস্পষ্ট হয়, কিংবা যদি আকৃতির ক্ষেত্রে বলি যেটা চিকন, দুই ক্ষেত্রেই হয়, সেটাকে বলা হচ্ছে ক্ষীণ। হানা শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা, কাউকে অ্যাটাক করা। তো দেখবে যে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে হানাদার বাহিনী বলা হয় অনেক সময়, কারণ তারা আমাদের উপর আক্রমণ চালিয়েছিল। আমরা প্রতিরোধ করেছিলাম, বাঙালিরা প্রতিরোধ করেছিলাম, আর তারা আক্রমণ করেছিল, এই কারণে তাদের বলা হচ্ছে হানাদার বাহিনী। তো হানা মানে হচ্ছে আক্রমণ করা। এরপরে দেখছি ইরান। আমরা জানি ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা দেশ। মধ্যপ্রাচ্য বলতে বিশ্ব মানচিত্রের একটা নির্দিষ্ট অঞ্চলকে বোঝানো হয়। তো সেই অঞ্চলে দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ইরান। ইরান ছাড়াও রয়েছে এখানে সৌদি আরব, সিরিয়া, দুবাই, কাতার, কুয়েত, এই দেশগুলো। তবে পাশে ইরানের পতাকা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা দেশের নাম, বা তাকে এই দেশটাকে আগে পারস্য বলা হতো। কাবুল একটা রাজধানীর নাম, আফগানিস্তানের রাজধানী। আফগানিস্তান একটা দেশের নাম, এশিয়া মহাদেশের একটা দেশ, দক্ষিণ এশিয়ার। তো এই দেশের রাজধানী হচ্ছে কাবুল। কান্দাহার, কান্দাহার হচ্ছে আফগানিস্তানের একটা শহর। তাহলে কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, আর কান্দাহার হচ্ছে আফগানিস্তানের অন্য একটি শহর। যেমন ধরো ঢাকা, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। আর যদি বলা হয় রাজশাহী, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের একটা শহর। ঠিক তেমনি কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, ক্যাপিটাল, আর কান্দাহার হচ্ছে একটা আফগানিস্তানের শহরের নাম। গ্রিস, গ্রিস হচ্ছে একটা দেশের নাম। এটা হলো ইউরোপ মহাদেশের একটা দেশ এবং প্রাচীন সভ্যতা ও জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিখ্যাত। তো এই দেশটাতে অনেক আগেই, অনেক প্রাচীনকালেই অনেক জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা হতো। তো এই দেশেরই কিছু মনীষীদের নাম আমরা জানি, যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, পিথাগোরাস। এইসব মনীষীরা হচ্ছেন তোমার প্রাচীন গ্রিসের নাগরিক, প্রাচীন গ্রিসেরই মানুষ। তো জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য এটা অনেক বিখ্যাত একটা দেশ প্রাচীন কাল থেকেই। এরপরে দেখো নারী। নারী হচ্ছে ধমনী, স্পন্দন, শিরা, উপশিরা। তো এগুলো হচ্ছে বায়োলজিক্যাল বা তোমার পরিভাষা। তো ধমনী, শিরা হচ্ছে শরীরের কিছু বিষয় যেগুলো তোমার রক্ত সংবহনের কাজে ব্যবহৃত হয়, ধমনী এবং শিরা। তো এদের একটা স্পন্দন আছে, তোমরা পাশে ছবিতে দেখতে পাচ্ছ ধমনী এবং শিরা, এবং তার স্পন্দনটাও দেখতে পাচ্ছ। তো এটাকে বলা হচ্ছে নারী। এরপরে শরীরের তাপ, বুঝতেই পারছি যে শরীরের তাপ বলতে সাধারণত শরীরের উষ্ণতাকে বোঝায় জ্বরের ক্ষেত্রে। দিকে দিকে মানে চারদিকে, সহজেই বুঝছো। বধ করা মানে কাউকে হত্যা করা। জল্লাদ হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মৃত্যু যে কার্যকর করে, অর্থাৎ যখন কোনো একটা আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কোনো রাষ্ট্র বা কোনো বিচারক যখন মৃত্যুদণ্ড দেয়, তো এটা যিনি কার্যকর করেন, ফাঁসিতে ঝুলানো হলে যিনি ফাঁসিতে ঝুলান, শিরচ্ছেদ করা হলে যিনি শিরচ্ছেদ করেন, তো যিনি কার্যকর করেন তাকে বলা হচ্ছে জল্লাদ, তাকে জল্লাদ বলা হয়। বদ্ধভূমি মানে যেই ভূমিতে বধ করা হয় বা যেখানে মানুষ হত্যা করা হয় সেটা হচ্ছে বদ্ধভূমি। আর কাজী মানে হচ্ছে বিচারক। তো এই কয়েকটা ছিল আমাদের শব্দার্থ। শব্দার্থগুলো কয়েকবার ভালো করে দেখব, তাহলে আমরা পেরে যাব সহজ শব্দার্থ এই সবগুলো মোটামুটি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাই আমাদের মূল গল্প পাঠে।
বিচার নেই, আমিরুল ইসলাম। বাদশার কঠিন অসুখ, সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বনে কোনো সুখ নেই, কাজকর্ম করতে পারেন না, বেঁচে থাকার আর কোনো আশা নেই। বাদশাহ বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে। তো গল্পের শুরুতে আমরা একটা বাদশাকে দেখছি, একটা শাসককে দেখছি, একটা রাজাকে দেখছি যিনি অসুস্থ। তার শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং অসুস্থতার কারণে তার মনে কোনো সুখ নেই, তিনি কোনো কাজকর্ম করতে পারেন না এবং তিনি বুঝে নিয়েছেন যে তার মৃত্যু হতে দেরি নেই। অর্থাৎ মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে, মানে আক্রমণ করেছে। অর্থাৎ এখানে হানা দেওয়া বলতে সাধারণত বুঝিয়েছে যে মৃত্যু তার সন্নিকটে। দূর থেকে চিকিৎসকেরা এলেন, নানা রকম ঔষধ দিলেন, কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। চিকিৎসক এলেন ইরান তুরান থেকে, চিকিৎসক এলেন কাবুল কান্দাহার থেকে। তো দেশ বিদেশ থেকে যেহেতু রাজার অসুখ, বাদশার অসুখ বলে কথা, তাই দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলেন চিকিৎসা করার জন্য, বাদশাকে সুস্থ করার জন্য। কোথায় থেকে চিকিৎসক এলেন দেখো, বলা হচ্ছে যে ইরান তুরান থেকে এসেছে, কাবুল কান্দাহার থেকে এসেছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে চিকিৎসকরা এসেছে সেটা বলা হচ্ছে এখানে। তো কেউই কোনো কিনারা করতে পারছে না, সমাধান দিতে পারছে না এই চিকিৎসার। শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে। গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাকে, এবং সবশেষে একজন চিকিৎসক এলেন যিনি এসেছিলেন কোথায় থেকে, গ্রিস থেকে, এবং তিনি বাদশাকে কয়েকদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করলেন এবং নাড়ি টিপে দেখলেন, অর্থাৎ ধমনীর স্পন্দনটা পরীক্ষা করলেন, শরীরের তাপ নিলেন। তারপর তিনি বললেন এ বড় কঠিন অসুখ, তবে এর চিকিৎসা আছে। এইবার দেখো গ্রিসের যে চিকিৎসক, তো এই চিকিৎসক বেশ রাজাকে পরীক্ষা করলেন, বাদশাকে পরীক্ষা করার পরে তিনি বললেন যে এটা অনেক বড় একটা অসুখ, কিন্তু এটারও চিকিৎসা আছে। একজন অল্প বয়সের বালক প্রয়োজন, যার হৃৎপিণ্ড থেকে ঔষধ তৈরি করতে হবে। সেই ওষুধে বাদশাহ সুস্থ হয়ে উঠবেন। এবার যিনি শেষ চিকিৎসক, যিনি গ্রিস থেকে এসেছিলেন, তো তিনি রাজাকে বললেন যে আপনার যে অসুখ অনেক কঠিন অসুখ, এটা চিকিৎসার জন্য একটা অল্প বয়স্ক বালক প্রয়োজন, কারণ এই বালকের হৃৎপিণ্ড থেকেই আপনার ওষুধ তৈরি করতে হবে। আর এই ওষুধ খেলেই বা এই ঔষধ সেবন করলেই বাদশাহ সুস্থ হয়ে উঠবেন। বাচ্চার অসুখ, প্রয়োজন অল্প বয়স্ক বালক। দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল। খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশার লোকদের কাছে। এইবার রাজার যারা কর্মচারী তারা সবাই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল যে একটা ছেলে প্রয়োজন অল্প বয়সে, এবং অনেক খোঁজাখুঁজির পরে একটা ছেলেকে পাওয়া গেল, যেই ছেলেকে তার বাবা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে বাচ্চার লোকদের কাছে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে টাকার বিনিময়ে খুব অনায়াসে, অনায়াস শব্দ অর্থ সহজেই। টাকাও পেল বিপুল পরিমাণে, অর্থাৎ ছেলের বাবা অনেক টাকা পেল। কাজী বিচার সভায় রায় দিলেন এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয়। এবার দেখো যিনি বিচারক ছিলেন, যিনি কাজী, তিনি রায় দিলেন কি, যে ঠিক আছে এই ছেলেকে হত্যা করা যাবে, বধ করা যাবে। কেন বললেন? কারণ এই তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মূল্যবান জীবন রক্ষা পাবে। এবার কাজী তার রায়ের পেছনে যুক্তি দেখালেন যে এই ছেলেটার জীবন তুচ্ছ, আর এই তুচ্ছ জীবন নষ্ট হলে সমস্যা নেই, কারণ তার জীবনের বিনিময়ে বাদশার জীবন রক্ষা পাবে। তো বাদশার জীবনটা হচ্ছে মূল্যবান। তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই কাজী হচ্ছে তোমার দেখো স্বার্থের কারণে বা রাজার ক্ষমতার ভয়ে সে কিন্তু অন্যায়ের আশ্রয় নিয়েছে, যদিও সে যুক্তি দেখাচ্ছে যে এই ছোট ছেলের জীবনের বিনিময়ে বাদশার জীবন রক্ষা পাবে, কিন্তু এটা কোনো যুক্তি হতে পারে না, কারণ একজনের জীবনের জন্য আরেকজনের জীবন নেওয়া অন্যায়, নেওয়া যাবে না। তারপরও কাজী এই রায়টা দিলেন শুধুমাত্র অন্যায়ভাবে বাদশার ভয়ে বা বাদশার কাছে নিজেকে ঠিক রাখার জন্য। ছেলেটি এসব ঘটনা দেখে আর সারাক্ষণ মিটমিটি হাসতে থাকে। তো যখন এই কাজী রায়টা দিলেন, এই অমানবিক রায়টা দিলেন, তো এই রায় শুনে ছেলেটি এই মিটমিটি হাসতে থাকে সবসময়।
জল্লাদ তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বধ্যভূমিতে। তো কাজী যখন রায় দিয়ে দিলেন, তখন যিনি জল্লাদ এই ছেলেটিকে ধরে বধ্যভূমিতে, অর্থাৎ যেখানে হত্যা করা হয় সেখানে নিয়ে যাচ্ছেন। তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ওষুধ। ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো। বাদশাহ পিছনে ছিলেন। ছেলেটির হাসির শব্দ শুনে খুব বিচলিত হলেন। একটু পরেই তার মৃত্যু হবে, মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ। তাহলে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন? বাদশাহ তাকে ডেকে পাঠালেন। এইবার ছেলেটিকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে বধ্যভূমিতে, তখন তো তার কান্নাকাটি করার কথা, মাটিতে গড়াগড়ি যাওয়ার কথা জীবনের ভয়ে। কিন্তু ছেলেটি হাসতে থাকে, আকাশের দিকে তাকিয়ে খুব উচ্চস্বরে হাসতে থাকে। তো এই হাসির শব্দ শুনে রাজা খুব বিচলিত হলেন। রাজা অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, কে হাসে এই মুহূর্তে। তো এবং তিনি ছেলেটিকে যখন হাসতে দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন না, বুঝে উঠতে পারলেন না ছেলের হাসির কারণটা কি। হাসার তো কথা নয় এই মুহূর্তে। তো তিনি ছেলেটিকে ডেকে পাঠালেন। তারপরে জিজ্ঞাসা করলেন কি, দেখো যে তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমনভাবে হাসছো কেন? এইবার বাদশাহ ছেলেটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার তো সামনে একটু পরে মৃত্যু, তাহলে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তুমি এমনভাবে হাসছো কেন? ছেলেটি হাসতে হাসতে বলল, হায় আমার জীবন, আমি হাসবো না তো কে হাসবে বলুন? পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা, কিন্তু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন। কাজীর দরবারে মানুষ যায় কেন? সুবিচারের আশা নিয়ে, কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশার পক্ষ নিলেন। এবার ছেলেটি বলছে, আমি হাসবো না তো কি করব, কে হাসবে বলেন? এই যে আমার বাবা মা, একজন পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের জীবন রক্ষা করা, তাদের দায়িত্ব হচ্ছে সন্তানদের রক্ষা করা, অথচ তার পিতা টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছে। কাজী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তা তিনি কি করলেন? বাদশার অন্যায়ভাবে তিনি বাদশার পক্ষ নিলেন। তো এটার ছেলেটি বলছে, আমাকে হত্যা করার হুকুম দিলেন। আর বাদশার কর্তব্য কি? বাদশাহ তো গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন। কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে? বাদশাহ নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবন তুচ্ছ করছেন, কিন্তু অপরের জীবনও যে তার কাছে অতি মূল্যবান, এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না। হায়, একটু পরেই আমার মৃত্যু হবে, আমি হাসবো না তো কে হাসবে? জগৎ সংসারে এসব খেলা দেখে একমাত্র আমিই প্রাণ খুলে হাসতে পারি। তো এখন দেখো, ছেলেটি যখন হাসির কারণ জিজ্ঞাসা করা হলো, সে কারণগুলো সব বলে দিল, অর্থাৎ সমাজে যে অসঙ্গতি এইগুলো তিনি ধরিয়ে দিলেন। তিনি বললেন যে পিতার দায়িত্ব হচ্ছে সন্তান রক্ষা করা, পিতা রক্ষা করলেন না, বরং টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। কাজের কাজ ছিল সুবিচার করা, কিন্তু তিনি কি করলেন? বাদশার পক্ষ নিলেন অন্যায়ভাবে এবং ছেলেটিকে হত্যা করার হুকুম দিলেন, যেটা অমানবিক। আর বাদশার কর্তব্য কি ছিল? যে তার অধীনস্থ যারা প্রজা বা যারা গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত মজলুম, এদেরকে সাহায্য করা। কিন্তু বাদশাহ তা করলেন না, বাদশাহ নিজের জীবন রক্ষা করার জন্য আর একজনের জীবন কেড়ে নিচ্ছেন। অথচ বাদশাহ ভাবছেন না যে তার জীবন তার কাছে যেমন খুব মূল্যবান, তেমনি অন্যের জীবন অন্যের কাছেও মূল্যবান। তো এইসব অসঙ্গতি, সমাজের সব অসঙ্গতি, অন্যায়, এসব দেখে ছেলেটি হাসছে। অর্থাৎ ছেলেটির যে হাসি, এটা আসলে সমাজের অবিচারের প্রতি, অন্যায়ের প্রতি ব্যঙ্গ, বিদ্রূপ। বাদশাহ এ কথা শুনে অবাক হলেন। ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন। তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন। আর আশ্চর্যের ব্যাপার, তার কিছুদিন পর তিনি সুস্থ হয়ে উঠলেন। যখন ছেলেটির মুখে এই অসঙ্গতিগুলো তিনি বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, তিনি তখন ছেলেটিকে মুক্তি দিয়ে দিলেন, কারণ ছেলেটির প্রতি তার মায়া জন্মালো। এবং ছেলেটিকে মুক্তি দেওয়ার কিছুদিন পরে দেখা গেল যে বাদশাহ সুস্থ হয়ে উঠলেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তো এর গল্পের বিষয়টা, বাদশাহ সুস্থ হলেন কেন? এই যে বাদশাহ একটা ন্যায় কাজ করলেন, ভালো কাজ করলেন, যে ভালো কাজের একটা ফলাফল আছে মানসিকভাবে তৃপ্তি পাওয়া, তো তার কারণে বাদশাহ সুস্থ হয়ে গেলেন, কোনো ঔষধ ছাড়া, অন্য কোনো চিকিৎসা ছাড়াই। তো এই গল্পের মাধ্যমে মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি যে সমাজের যে অসঙ্গতি, যে অন্যায়, যেগুলো মানুষ সমাজে যা করার কথা, যার যে দায়িত্ব পালন করছে না, এই বিষয়গুলো তুলে ধরা। আর এই কারণে গল্পের নামকরণটা করা, দেখো, বিচার নেই। অর্থাৎ কোথাও কোনো বিচার নেই, কোথাও কোনো শৃঙ্খলা নেই, সততা নেই বা ন্যায়নিষ্ঠতা নেই।
তো এই অন্যায়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আর ছেলেটির যে হাসি, এটা হচ্ছে মূলত এই অন্যায়ের বিরুদ্ধে, এই অসঙ্গতির বিরুদ্ধে একটা প্রতিবাদ, অসঙ্গতির বিরুদ্ধে একটা বিদ্রূপের হাসি। আর শেষ বিষয়টা হচ্ছে যে মানুষ যখন ভালো কাজ করে, যখন মানবতা দেখায় বা যখন সৎ কাজ করে, তখন তার মধ্যে একটা তখন তার অসুস্থতা দূর হয়ে যায়, তখন তার মানসিক যে কষ্ট সেগুলো দূর হয়ে যায়, মানুষ ভালোভাবে বাঁচতে পারেন, যেটা আমরা বাচ্চার জীবনে দেখতে পাচ্ছি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিচার নিয়ে গল্প থেকে কিছু প্রশ্নের উত্তর অনুশীলন করি। এক নম্বর প্রশ্ন আছে যে হানা শব্দের অর্থ কি। আমরা জানি যে হানা শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা। 2 নম্বর প্রশ্ন, কঠিন অসুখ হয়েছে কার। আমরা জানি যে কঠিন অসুখ হয়েছে বাদশার। কাবুল কোন দেশের রাজধানী। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। আমরা দেখেছিলাম যে বাদশার চিকিৎসা করার জন্য এখান থেকে একজন চিকিৎসক এসেছিলেন, এবং আর একটা শহরের নাম পেয়েছিলাম আফগানিস্তানের, সেটা হচ্ছে কান্দাহার। বাচ্চার চিকিৎসার সমাধান দিয়েছিলেন কোন দেশের চিকিৎসক। তো আমরা দেখেছিলাম যে বাচ্চার চিকিৎসা করার জন্য ইরান তুরান থেকে, আফগানিস্তানের কাবুল কান্দাহার থেকে চিকিৎসক এসেছিলেন, কিন্তু শেষে যে চিকিৎসক এসেছিলেন সর্বশেষে গ্রিস থেকে, তো তিনি মূলত চিকিৎসার সমাধান দিয়েছিলেন, এই রোগের সমাধান দিয়েছিলেন গ্রিসের চিকিৎসক। অল্প বয়সের বালকের কি থেকে ওষুধ তৈরি করতে হবে বা কোন প্রত্যঙ্গ থেকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে। সুবিচারের আশা নিয়ে মানুষ কোথায় যায়। আমরা জানি যে সুবিচারের আশা নিয়ে মানুষ যায় হচ্ছে কাজীর দরবারে। কাজী মানে বিচারক, তো তার দরবারে মানুষ সুবিচারের আশা নিয়ে যায়। কাজী ছোট ছেলেটিকে বধ করার রায় দিলেন কেন। কাজী ছোট ছেলেটিকে বধ করার রায়ের পিছনে তিনি কারণ যেটা বলেছিলেন কাজীর মতে, যে যেহেতু ছেলেটার জীবন তুচ্ছ কিন্তু বাচ্চার জীবন মূল্যবান, এই কারণে মূল্যবান জীবন রক্ষা করার জন্য তুচ্ছ জীবনকে বধ করা যায় বা হত্যা করা যায়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে মূলত কাজী অন্যায়ভাবে বাচ্চার পক্ষ নিয়েছিলেন, বাচ্চাকে খুশি করার জন্য, বাচ্চাকে সন্তুষ্ট রাখার জন্য এবং নিজের স্বার্থটা টিকে রাখার জন্য তিনি অন্যায়ের আশ্রয় নিয়েছিলেন। ছোট ছেলেটি মৃত্যুদণ্ডের কথা শুনে হাসে কেন। কারণ ছেলেটি সমাজের অসঙ্গতিগুলো বুঝতে পারে এবং তিনি দেখতে পান, সে দেখতে পারে যে সমাজের যার যার দায়িত্ব সে সেই দায়িত্বগুলো পালন করছে না, সবাই অবহেলা করছে। তো সবাইয়ের যে এই নিজের দায়িত্ব অবহেলা করা, অন্যায়কে সমর্থন করা, সবাই অন্যায় করছে, তো এই বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ছেলেটি উচ্চস্বরে হাসতে থাকে। বাদশা সুস্থ হলেন কিভাবে। বাদশা যখন ছেলেটির মুখে তার অন্যায়ের কথাগুলো বুঝতে পারলেন, তিনি উপলব্ধি করতে পারলেন, তখন তিনি ছেলেটির প্রতি তার মায়া মমতা জন্মায় এবং তিনি ছেলেটিকে মুক্ত করে দেন। তো ছেলেটিকে মুক্ত করে দেওয়ার মাধ্যমে এই যে একটা ভালো কাজ করলেন বাদশা, ন্যায়ের কাজ করলেন, যার কারণে তিনি মানসিক তৃপ্তি পান, মানসিক প্রশান্তি পান, ফলে তার অসুস্থতা সেরে যায় এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আজকে আমাদের ক্লাস বিচার নিয়ে গল্পটি। তো এখানে লেখক পরিচিতি আমরা পড়িনি, তোমরা লেখক পরিচিতি গল্পের শেষে দেওয়া আছে, এটা একটু বই থেকে পড়ে নিবে। তো লেখক পরিচিতি থেকে খুব বেশি তথ্য তোমাদের অত কষ্ট করে মনে রাখার দরকার নেই, তোমরা শুধু একবার রিডিং পড়বে এইটুকুই, কারণ অনেকগুলো গ্রন্থের নাম দেওয়া আছে, অনেকগুলো সাল আছে। আর যে তথ্যগুলো মনে রাখবে সেটা হচ্ছে তোমার লেখক পরিচিতিতে লেখকের জন্মসালটা মনে রাখবে, আর তিনি কিছু পুরস্কার পেয়েছেন, এই বিশেষ করে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 2007 সালে, এই তথ্যটা মনে রাখবেন, আর মনে রাখবে তাহলেই চলবে। আর বাকি যেই অনেকগুলো গ্রন্থের নাম দেওয়া আছে, 20 থেকে 25টা গ্রন্থের নাম, তো এতগুলো গ্রন্থের নাম সাল মুখস্থ রাখার দরকার নেই। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে, কথা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।